ফৌজদারি কার্যবিধি 1898। ফৌজদারি কার্যবিধির 1898-এর 10ই আগস্ট 2025-এ যে সংশোধনী এসেছে সেই সংশোধন কল্পে প্রথম সংশোধিত ধারা ছিল 32 এবং সেই 32 ধারা থেকে 173B যা কিনা নতুন করে সংযুক্ত করা হয়েছে। আমাদের এর আগের ভিডিওগুলোতে আমরা সে পর্যন্ত দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ধারা 250-এ সংশোধনীর মাধ্যমে কি কি পরিবর্তন এসেছে। ফৌজদারি কার্যবিধিতে 250 ধারায় বলা ছিল যে যদি কেউ মিথ্যা, বিভ্রান্তিকর এরকম কোনো মামলা দায়ের করে, একজন মিথ্যা বিভ্রান্তিকর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চাইলে অভিযুক্তকে ডিসচার্জ করে অথবা খালাস আদেশে দিয়ে মিথ্যা অভিযোগকারী ব্যক্তিকে শোকজ করতে পারে। কিন্তু এখন সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে এখন ম্যাজিস্ট্রেট অবশ্যই তাকে ডিসচার্জ অথবা খালাস করে দিবে। অর্থাৎ 2050-এর ধারাতে প্রথমেই যে পরিবর্তনের কথা এসেছে বা বলা হয়েছে তা হচ্ছে, আগে বলা ছিল সংশোধনীর আগে ম্যাজিস্ট্রেট চাইলে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন ছিল, অভিযুক্ত ব্যক্তিকে তিনি ডিসচার্জ বা খালাস আদেশ দিতে পারবেন। কিন্তু এখন স্পেসিফিক করে এবং খুব জোর দিয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অবশ্যই তাকে ডিসচার্জ অথবা খালাস করে দিবে। পরবর্তীতেই বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে অভিযুক্তকে যে অভিযোগে অভিযোগ করা হয়েছে সেটা ছিল মিথ্যা বা বিভ্রান্তিকর কোনো মামলা, তাহলে ম্যাজিস্ট্রেট অবশ্যই 1000 টাকা এর পরিবর্তে 50,000 টাকা এবং পূর্বে যেটি ছিল 500 টাকা এর পরিবর্তে এখন 25,000 টাকা জরিমানা করতে পারে মিথ্যা বা বিভ্রান্তিমূলক অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে। অর্থাৎ আগে মিথ্যা বা বিভ্রান্তিকর বা কোনো ধরনের শুধু হয়রানিমূলক মামলা করলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 1000 টাকা এবং 500 টাকা জরিমানা করতে পারতেন। এই ক্ষেত্রে এই 2025 সালের পরিবর্তনের মাধ্যমে 1000 টাকাকে 50,000 টাকা এবং 500 টাকাকে 25,000 টাকায় রূপান্তরিত করা হয়েছে। তার পরপরই বলা হয়েছে যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট পূর্বে জরিমানা আরোপ 100 টাকা করলে আপিল করা যেত, এখন এটা 5,000 টাকা করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে পূর্বের বিধান মতে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বা অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট যদি জরিমানা আরোপ করতেন এবং তার পরিমাণ যদি 100 টাকা হতো বা তার উপরে হতো তাহলে আপিল করা যেত। এখন সেই টাকা এই 100 টাকাকে 5,000 টাকা করা হয়েছে। অর্থাৎ 5,000 টাকা যদি জরিমানা আরোপ করে তাহলে একজন মিথ্যা অভিযোগকারী যাকে বলা হয়েছে মিথ্যা অভিযোগ করেছে এই ধারার অধীনে তিনি আপিল করতে পারবেন। অর্থাৎ সেই মিথ্যা অভিযোগকারী জরিমানা যখন জারি করা হচ্ছে তার উপরে বা আরোপ করা হচ্ছে তখন তিনি 100 টাকা হলে আপিল করতে পারতেন, এখন আর 100 টাকা হলে হবে না, অন্তত 5,000 টাকা হতে হবে। 100 টাকা পরিবর্তন করে 5,000 টাকা করা হয়েছে। তারপর বলা হয়েছে যে বিষয়টি এই ধারায় নতুন করে সংযুক্ত করা হয়েছে তা হচ্ছে যদি কাউকে জরিমানা আরোপ করে বিধান করা হয়, জরিমানার সাথে সাথে তাকে 6 মাস পর্যন্ত কারাবাসের অর্ডার দিতে পারেন ম্যাজিস্ট্রেট। এই অর্ডার যদি না দেয় তাহলে অর্ডারের পরিবর্তে অর্থাৎ সাজার পরিবর্তে যে পূর্বে 3,000 টাকা জরিমানার কথা বিধান ছিল এখন সংশোধনী করে তা 1 লক্ষ টাকা জরিমানা করা যাবে। অর্থাৎ আগে যদি কাউকে জরিমানা আরোপ করে বিধান করা হতো এবং সাথে সাথে যদি তাকে 6 মাস পর্যন্ত কারাবাসের অর্ডার দেওয়া হয়ে থাকে, এই অর্ডার যদি না দেয় তাহলে অর্ডারের পরিবর্তে বা সাজার পরিবর্তে পূর্বে 3,000 টাকা জরিমানার বিধান ছিল। কিন্তু সংশোধনীর মাধ্যমে এই 3,000 টাকাকে পরিবর্তন করে 1 লক্ষ টাকা জরিমানা করা যাবে বা 1 লক্ষ টাকা করা হয়েছে 3,000 টাকাকে পরিবর্তন করে। তো এখানে আমরা 250 ধারাতে যে পরিবর্তনগুলো দেখলাম, প্রথমেই দেখলাম আগে ম্যাজিস্ট্রেট চাইলে ডিসচার্জ অথবা খালাস দিতে পারত, এখন অবশ্যই দিবে যদি এটা মিথ্যা বা বিভ্রান্তিকর মামলা হয়ে থাকে। তারপর 1,000 টাকা 50,000 টাকা হয়েছে, 500 টাকা 25,000 টাকা হয়েছে, 100 টাকা 5,000 টাকা হয়েছে এবং 3,000 টাকা 1 লক্ষ টাকা হয়েছে। আর একবার পড়লেই আপনারা বুঝতে পারবেন। খালাস এবং ডিসচার্জের পার্থক্য একটা আমাদের পেজে দেয়া আছে,
বিশেষ করে এই 250 ধারা মাথায় রেখে আমরা সেই পার্থক্যটা আগেই তুলে ধরেছিলাম, আপনারা একটু সেটা দেখে নেবেন। তার পরবর্তীতে যে পরিবর্তনটা এসেছে তা হচ্ছে 260 ধারায়, যেখানে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা 260 এর সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ধারার অধীনে যেসব ক্ষেত্রে 10,000 টাকা জরিমানা করা যেত, এখন 10,000 টাকার পরিবর্তে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যাবে। অর্থাৎ 260 ধারায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে যে পরিবর্তনটা আনা হয়েছে তা হচ্ছে আগে যেখানে 10,000 টাকা ছিল, এখন সেটাকে পরিবর্তন করে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যাবে। তারপর যে পরিবর্তনটা এসেছে তা হচ্ছে 264 ধারায়। এখানে নতুন আরেকটি 264A ধারা সন্নিবেশিত করা হয়েছে এবং সেই নতুন ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের জন্য বিশেষ প্রক্রিয়া। এই বিশেষ প্রক্রিয়ায় ধারা 262 এর বিধানের বিপরীতে দণ্ডবিধির ধারা 342 অনুযায়ী অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, অভিযুক্তের পরীক্ষা নিরীক্ষা এবং রায় ঘোষণার কাজ যদি সম্ভব হয় তবে এগুলো একই সেশনে আদালতের আইনগত এলাকার মধ্যে যে কোনো স্থানে সম্পন্ন করা যেতে পারে। এই বিশেষ প্রক্রিয়ার প্রথমেই যে ধারাটি উল্লেখ করা হয়েছে 262, আমরা জানি এটা ফৌজদারি কার্যবিধি 1898-এর উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে, এবং দণ্ডবিধির ধারা 342 আমরা জানি মূলত অবৈধ অবরোধের শাস্তি উল্লেখ করা হয়েছে, এবং দণ্ডবিধির 342 ধারায় অবৈধ অবরোধের শাস্তিস্বরূপ বলা হয়েছে 1 বছর পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1,000 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তারপরে যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে ধারা 345। এখানে 345 ধারায় একটি নতুন উপধারা 8 সংযোগ করে বলা হয়েছে এই ধারায় যে কোনো বিধানের বিপরীতে হলেও যেখানে উভয় পক্ষই কোনো মীমাংসাযোগ্য মামলা মীমাংসা করতে সম্মত, সেখানে আদালত পক্ষগুলোর মধ্যে মীমাংসা প্রক্রিয়া সহজতর করতে পারেন। এই বিষয়টি সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের কাছে পাঠাতে পারেন, যিনি 2000 সালের লিগ্যাল এইড আইন 2001 নং 6 অনুযায়ী নিয়োগপ্রাপ্ত। তারপরই বলা হয়েছে নতুন সংশোধনী অনুযায়ী ফৌজদারি কার্যবিধিতে 390 ধারা হতে 395 ধারা পর্যন্ত ব্যত্রাঘাত সম্পর্কিত বিধান বিলুপ্ত করা হয়েছে এবং 413 ধারার 50 টাকা জরিমানা আরোপের বিধান যে ছিল পিটি কেস অথবা সামান্য বা ক্ষুদ্রতম মামলার ক্ষেত্রে এটিকে এখন 50,000 টাকা করা হয়েছে। 414 ধারার ক্ষেত্রে 200 টাকা বিধানের পরিবর্তে এখন 5,000 টাকা জরিমানার বিধান করা হয়েছে। এই 345-এর 8 সংযোগ করে মূলত বলা হয়েছে যে আদালতের তো আসলে মামলা মীমাংসা করার কোনো এখতিয়ার নেই, সেই ক্ষেত্রে যদি উভয় পক্ষ সম্মত থাকে তাহলে তিনি সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের কাছে পাঠাতে পারবেন। তবে এই ক্ষেত্রে শর্ত থাকে যে সেই লিগ্যাল এইড অফিসারকে অবশ্যই 2000 সালের লিগ্যাল এইড আইন 2001 নং 6 অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হতে হবে। তারপরই বলা হয়েছে পরিবর্তন এনে 390 হতে 395 ধারায় যে ব্যত্রাঘাতের শাস্তির বিধান ছিল সেই বিধানটা পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে। তারপর 413 ধারায় 50 টাকা জরিমানা আরোপের যে বিধান ছিল পিটি কেস অথবা সামান্য বা ক্ষুদ্রতম মামলার ক্ষেত্রে এটিকে এখন 50,000 টাকা করা হয়েছে, অর্থাৎ সেই 50 টাকা জরিমানা আরোপের বিধান 50,000 করা হয়েছে। আর 414 ধারায় যেই বিধান ছিল 200 টাকা সেটাকে পরিবর্তন করে 5,000 টাকা করা হয়েছে। যাই হোক, তারপরেই যে পরিবর্তনটা এসেছে সেটা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 498 ধারায়, এবং 498 ধারায় যে বিধানটি সেটিকে এখন উপধারা 1 হিসাবে সংজ্ঞায়িত করে নতুন আরেকটি উপধারা 2 সংযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো আদালত যখন অভিযুক্তকে জামিনে মুক্তি দিচ্ছে তখন তার পলাতক হওয়া রোধ করতে অথবা তার সুসম্প্রদায় আচরণ নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত ও ন্যায্য শর্ত আরোপ করতে পারে। অর্থাৎ 498 ধারায় আরেকটি উপধারা 2 সংযোজন করে বলা হয়েছে যে কোনো আদালত যখন অভিযুক্তকে জামিনে মুক্তি দিচ্ছে তখন তার পলাতক হওয়া রোধ করতে, অর্থাৎ সে যদি জামিনে গিয়ে পালিয়ে যায় সেটা রোধ করতে, অথবা তার সুসম্প্রদায় আচরণ, নিশ্চয়ই সে কোনো একটা অফেন্স করেছে
বা কোনো একটা খারাপ কাজ করেছে, তাই তো তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তাই তার ভালো আচরণ বা সুসম্প্রদায় আচরণ নিশ্চিত করার জন্য সে বাইরে গিয়ে আর কোনো ধরনের মারামারি বা কাটাকাটি করবে না, এটা নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত ও ন্যায্য শর্ত আরোপ করতে পারে। তারপর ধারা 499-এর উপধারা 2-এর নিম্নরূপ নতুন উপধারা 3 সংযোগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, এই ধারায় উল্লেখিত বন্ড অর্থাৎ জামিনপত্র আসামি নিজে ব্যক্তিগতভাবে অথবা তার আইনজীবীর মাধ্যমে অথবা আদালতের অনুমতি সাপেক্ষে অনলাইন সিস্টেমের মাধ্যমে আদালতে দাখিল করতে পারেন। তবে গ্যারেন্টারদের পরিচয় ও যোগ্যতা জাতীয় পত্র নম্বর বা অন্যান্য উপযুক্ত মাধ্যম দিয়ে যাচাই করার শর্তে। অর্থাৎ এই যে সে মুক্তি পাচ্ছে বা বন্ড দিচ্ছে বা আর কোনো ধরনের খারাপ আচরণ করবে না, সেই ব্যাপারে আসামি বন্ড দিয়ে তারপরেই তো জামিননামা নিয়ে থাকে। এই ক্ষেত্রে 3 উপধারা যোগ করে 499 বলা হচ্ছে যে আসামি নিজে ব্যক্তিগতভাবে অথবা তার আইনজীবীর মাধ্যমে অথবা আদালতের অনুমতি সাপেক্ষে অনলাইন সিস্টেমের মাধ্যমেও আদালতে এই জামিনপত্র বা বন্ড দাখিল করতে পারবে। তবে গ্যারান্টারদের পরিচয় ও যোগ্যতা জাতীয় পত্র নম্বর এবং অন্যান্য উপযুক্ত মাধ্যম দিয়ে যাচাই করার শর্তে। এই ক্ষেত্রে হচ্ছে যারা গ্যারান্টার থাকবে তাদের হচ্ছে টোটাল পরিচয়, তাদের সব ধরনের ডিটেলস এবং যোগ্যতা বা জাতীয় পত্র পরিচয় নম্বর এবং অন্যান্য যা কিছু দরকার উপযুক্ত মনে করবেন আদালত, সব কিছু উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তাদের যাচাইয়ের শর্তে তবেই এই জামিনপত্র বা বন্ড গ্রহণ করা হবে। যাই হোক, 498 ধারা সহজ কথায় মূলত জামিনের ব্যাপারে শর্ত আরোপ করছে এবং 499 ধারায় 3 উপধারা মূলত অনলাইনের মাধ্যমে জামিনপত্র আবেদনকে পারমিট করছে, প্লাস গ্যারান্টারদের যাচাইয়ের শর্ত আরোপ করছে।